গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 18 এপ্রিল শনিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে স্মারকপত্র ডিমান্ড কমিটির। বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের ন্যায় বিচারের দাবি আবারও জোরালোভাবে সামনে এলো। হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির কাছাড় জেলা ইউনিট শুক্রবার শিলচরে জেলা প্রশাসনের মাধ্যমে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ বরাক উপত্যকায় স্থাপনের দাবিতে আসামের মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করেছে। কমিটির দাবি, বরাক উপত্যকার 4টি জেলা কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি এবং ডিমা হাসাওয়ের বাসিন্দাদের হাইকোর্ট সংক্রান্ত যাবতীয় কাজের জন্য প্রায় 400 কিলোমিটার দূরের গৌহাটি যেতে বাধ্য হতে হয়। এই দীর্ঘযাত্রা শুধু সময় সাপেক্ষই নয়, আর্থিকভাবে অত্যন্ত চাপ সৃষ্টি করে সাধারণ মানুষের উপর। বিশেষত প্রবীণ, মহিলা ও আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য এই পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, সংবিধানের 21 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার পাওয়া একটি মৌলিক অধিকার। সেই অধিকারকে বাস্তবায়িত করতে হলে বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জরুরি। এই প্রেক্ষাপটে বরাক উপত্যকায় একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ স্থাপন সময়ের দাবি বলেই মনে করছে কমিটি। কমিটির তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 5 থেকে 6,000 মামলা বরাক উপত্যকা ও ডিমা হাসাও এলাকা থেকে গৌহাটি হাইকোর্টে দায়ের হয়। এই বিপুল সংখ্যক মামলার পরিসংখ্যানই প্রমাণ করে যে এই অঞ্চলে একটি পৃথক বেঞ্চ স্থাপনের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। স্মারকপত্রে আরও উল্লেখ করা হয়, 1956 সালের স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী প্রয়োজন বোধে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করতে পারেন। ফলে এই বিষয়ে রাজ্য সরকারের সক্রিয় উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি জানানো হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের উদাহরণও তুলে ধরা হয়। মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে ইতিমধ্যে হাইকোর্টের বেঞ্চ রয়েছে এবং মেঘালয়, মণিপুর ও ত্রিপুরায় পৃথক হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছে। সেই তুলনায় বরাক উপত্যকার মানুষের এই বঞ্চনা দীর্ঘদিনের বলে দাবি কমিটির। উল্লেখ্য, 1980-র দশক থেকে এই দাবিতে আন্দোলন চলছে, কিন্তু এত বছর পেরিয়েও বাস্তবায়ন না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর গণ আন্দোলনের পথেও নামতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে কমিটি। এদিন কমিটির প্রতিনিধি দল অতিরিক্ত জেলা উপায়ুক্ত রাজীব রায়ের সঙ্গে সাক্ষাৎ করে দুটি পৃথক স্মারকপত্র জমা দেয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সভাপতি ধ্রুব কুমার সাহা, সাধারণ সম্পাদক কমল চক্রবর্তী, প্রচার সম্পাদক নিখিল পাল, যুগ্ম সম্পাদক সৌমিত্র দত্ত রায় এবং দেবমিতা চক্রবর্তী, কোষাধ্যক্ষ জ্যোতির্ময় নাথ, উপদেষ্টা বিভাস দেব, সদস্য ডক্টর অজিত ভট্টাচার্য এবং আইনজীবী ধর্মানন্দ দেব সহ অন্যান্য সদস্যরা। এক প্রেস বার্তায় কমিটির প্রচার সম্পাদক নিখিল পাল জানান, বরাক উপত্যকার মানুষের স্বার্থে এই দাবি পূরণ অত্যন্ত জরুরি। দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না এলে বৃহত্তর গণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে এগিয়ে যাওয়ার কথাও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। পরবর্তী খবর, পরিকাঠামোগত দুর্বলতায় বিধ্বস্ত পরিস্থিতিতে গান্ধী ভবন প্রেক্ষাগৃহ, বিকল একাধিক ফ্যান, নেই এসি, নির্বিকার নিগম কর্তৃপক্ষ। শিলচরের ঐতিহ্যবাহী জেলা গ্রন্থাগার মিলায়তনের নির্মাণ কাজ চলছে স্থগিতে। এ অবস্থায় এ অঞ্চলের বিভিন্ন সংগঠনের কাছে সাংস্কৃতিক, কর্মযোগ্য বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের অন্যতম সরকারি অবলম্বন হচ্ছে গান্ধী ভবন। এ অঞ্চলের ছোট মাপের সংগঠনগুলোর কাছে তুলনামূলক কম বাজেটে সহজলভ্য অবলম্বন হচ্ছে এই ভবনটি। কিন্তু পরিকাঠামোগত দুর্বলতা আর সুষ্ঠু পরিচালনার অভাবে প্রায় বিধ্বস্ত পরিস্থিতি গান্ধী ভবন প্রেক্ষাগৃহটির, যা অনুষ্ঠান আয়োজকদের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের বুকে বেসরকারিভাবে গড়ে ওঠা 2-3টে অডিটোরিয়ামের পরিকাঠামোগত সুযোগ সুবিধা অবশ্যই উন্নত মানের, কিন্তু এ অঞ্চলের ছোট এবং মাঝারি মাপের সংগঠনগুলোর কাছে ওইসব অডিটোরিয়ামের সুবিধা গ্রহণ করা অবশ্যই ব্যয়বহুল। ফলে অপেক্ষাকৃত কম খরচে গান্ধী ভবনে অনুষ্ঠান আয়োজন করা তাদের কাছে সহজ, কিন্তু শুধুমাত্র সঠিক পরিচর্যার অভাবে ভাড়া পর্যাপ্ত আদায় হলেও দর্শক আসনে বসে অনুষ্ঠান উপভোগ করার মতো পরিস্থিতি গড়ে তোলা হচ্ছে না। দীর্ঘ বছর পরও হলটিতে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়নি।
প্রায় 500 আসন বিশিষ্ট ওই হলে 12টি সিলিং ফ্যানের ব্যবস্থা থাকলেও এর মধ্যে একাধিক বিকল বলতে দ্বিধা নেই। নিগম কর্তৃপক্ষ পরিচালিত ওই প্রতিষ্ঠানের দুর্বল পরিকাঠামো আর বিন্দুমাত্র সুযোগ সুবিধা না থাকার জন্যে সেই সব সংগঠনগুলোকে প্রতিটি মুহূর্তে নানাভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। নববর্ষের উদযাপন অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাঝে শতাধিক কচিকাচার ভিড় আর গরমে হাঁসফাঁস করা সত্যি ছিল দুঃখজনক পরিস্থিতি। শুধু তাই নয়, সরকারি অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না। ফলে অভিযোগের আঙ্গুল উঠছে প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক শিলচর পুর নিগমের বিরুদ্ধে। শহরের এক বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক অভিযোগ করে বলেন, জেলা গ্রন্থাগার মিলায়তন দীর্ঘ বছর ধরে নির্মীয়মান, ফলে সাধারণ আয়োজকদের কাছে গান্ধী ভবন একমাত্র বিকল্প। কিন্তু এখানে বরাদ্দ গ্রিন রুমও অত্যন্ত সাধারণ মানের, নিতান্ত ফ্যানের ব্যবস্থাও নেই। এছাড়া মঞ্চ এবং বরাদ্দ মাইক সিস্টেম কোনো কাজে আসে না। বিনিময়ে 8,500 টাকা ভাড়া বাবদ গুনতে হয়, যা বরাদ্দ সুবিধার তুলনায় অনেকটাই বেশি। তাছাড়া ওই হলে অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে অতিরিক্ত খরচও হয়, কিন্তু কর্তৃপক্ষের এ ক্ষেত্রে বিন্দুমাত্র হেলদোল নেই। এ অবস্থায় শহরের সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে গান্ধী ভবন প্রেক্ষাগৃহটির দুরবস্থা কাটাতে সংঘবদ্ধভাবে আন্দোলন, প্রতিবাদী কর্মসূচি গড়ে তোলার চেষ্টা চলছে, জানান তিনি। পরবর্তী খবর, নির্বাচনী মানচিত্র বদলের চক্রান্ত, মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের। দেশদ্রোহী পদক্ষেপ, মোদী সরকারের বিরুদ্ধে তুপ কংগ্রেস নেতার। মহিলা সংরক্ষণ আইন এবং আসন পুনর্বিন্যাস প্রক্রিয়াকে কেন্দ্র করে সংসদে তীব্র রাজনৈতিক সংঘাতের আবহ তৈরি হলো শুক্রবার। এদিন লোকসভায় আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারের প্রস্তাবকে সরাসরি দেশবিরোধী বলে আখ্যা দেন। তার অভিযোগ, নারীর ক্ষমতায়নের আড়ালে দেশের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা চলছে। রাহুল গান্ধী বলেন, বর্তমান প্রস্তাব মহিলাদের জন্য নয়, বরং রাজনৈতিক ক্ষমতা দখলের একটি কৌশল। তার দাবি, সংরক্ষণ আইনকে আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করে সরকার ইচ্ছাকৃতভাবে পুরো প্রক্রিয়াকে জটিল করে তুলছে এবং বাস্তবায়ন বিলম্বিত করছে। তার কথা, এই পদক্ষেপের মূল লক্ষ্য দেশের নির্বাচনী কাঠামো সম্পূর্ণ বদলে দেওয়া। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, 2023 সালে পাশ হওয়া মূল সংরক্ষণ আইনই প্রকৃতপক্ষে মহিলাদের ক্ষমতায়নের পথ দেখিয়েছিল, কিন্তু নতুন শর্ত জুড়ে দেওয়ায় তা কার্যত পিছিয়ে দেওয়া হচ্ছে। রাহুলের অভিযোগ, আসন পুনর্বিন্যাসের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রতিনিধিত্বের ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষ করে দক্ষিণ ভারত এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তার মতে এটি কেবল একটি আইনগত পরিবর্তন নয়, বরং বৃহত্তর রাজনৈতিক সমীকরণ বদলের পরিকল্পনা। পরবর্তী খবর, মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ল পয়লাপুল PM শ্রী নেহরু হায়ার সেকেন্ডারি স্কুল। স্কুলটি স্থাপিত হয় 1953 সালে। এরপর থেকে ফলাফলে যথারীতি সুনাম ধরে রেখেছিল স্কুলটি, কিন্তু এবারের ফলাফল চরম হতাশাগ্রস্ত করেছে সচেতন মহলকে। এমন শোচনীয় ফলাফলের জন্য তারা স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ কতটুকু দায়ী তা নিয়েও চলছে চর্চা। শুক্রবার স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিমানিশ পুরকায়েস্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এমন ফলাফল তিনিও আশা করেননি। গত বছর পাশের হার ছিল 49%, আর এবার পরীক্ষার্থী ছিল 203 জন। এমন অবস্থায় 6.4% হারে পাশ করেছে মাত্র 13 জন। প্রথম বিভাগে 5, দ্বিতীয় বিভাগে 7, তৃতীয় বিভাগে 1 জন পাশ করেছে। মোট লেটার রয়েছে 10টি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 1500। বর্তমানে শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র 28 জন। 28 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 13 জন কাজে যোগদান করেছেন 2025 সালের ডিসেম্বর মাসে। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের পাঠদান করার সুযোগও পাননি তারা। একইভাবে নেই স্কুলের পরিকাঠামো। স্কুল ভেঙে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে, তাই পাশের একটি ভবনে চলছে স্কুলের পঠন পাঠন। তার মধ্যেও 13 জন পাস করার পাশাপাশি লেটার মার্কস থাকা কয়েকজন সহ মোট 60 জন পরীক্ষার্থী কম্পার্টমেন্টাল পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। তিনি বলেন, এখন আর এসব কথা বললে কেউ মেনে নেবেন না বিষয়টি। ফলাফল যখন শোচনীয় হয়েছে, তাই দায় নিতে হবে স্কুল কর্তৃপক্ষকেই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।